ভেতরে ওয়াকআউট ও বাইরে ব্যাপক বিক্ষোভের মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি গাজায় গণহত্যার কথা অস্বীকার করেন। হামাসকে নির্মূলের আগে গাজায় আগ্রাসন শেষ হবে না বলেও জানান তিনি। বিশ্ব নেতাদের অনেকে প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করলেও গোপনে তাদের ধন্যবাদ দেন বলে জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসাবে দ্বিতীয়বারের মতো ভাষণ দিলেন জাতিসংঘে। তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, তার এই ভাষণকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে ধন্যবাদ। দ্বিতীয়বারের মতো প্রধান উপদেষ্টা আমাদের, তিনি জাতিসংঘে ভাষণ দিয়েছেন, বাংলায় ভাষণ দিয়েছেন। এর মধ্য দিয়ে জাতিসংঘে বেশ অনেক বছর ধরেই বাংলায় ভাষণের যে প্রচলন রয়েছে সেই প্রচলনটি অব্যাহত রইল, সেদিক দিয়ে আমরা খুশি। আর ওনার ভাষণকে আমি মূলত কয়েকটি দিক উল্লেখ করতে চাই। তো তিনি তার ভাষণে বাংলাদেশের নির্বাচন সংস্কার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো বর্তমান সরকার যেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে সামনে নিয়ে, সেই বিষয়কে বিশ্ববাসীর সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আর তার ভাষণের মধ্যে আন্তর্জাতিক কিছু বিষয় এসছে যেগুলো প্রশংসার দাবি রাখে। যেমন তিনি প্রথমত যে গাজায় যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন, সেখানে ইন্টারভেনশন কামনা করেছেন এবং বলছেন গাজায় যেভাবে নিরীহ মানুষ প্রাণ নিতে গিয়ে মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, এত ধ্বংসযজ্ঞ চলছে, হামাসকে ধ্বংসলীলায় পরিণত করা হয়েছে, এগুলো চুপচাপ বসে থাকার কোনো দেখার কোনো কারণ নাই। এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি পৃথক ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে তিনি আবারও আহ, আমাদের বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি জানিয়েছেন। এবং আমরা এখানে উল্লেখ করতে চাই যে 1988 সালে যখন ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদেরকে ঘোষণা করে, তখনকার ইয়াসির আরাফাতের সময়, তখনই কিন্তু শুরুর দিকে বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী রাষ্ট্রগুলোর মধ্যে একটি, এবং তার ধারাবাহিকতার বরাবরই কিন্তু আমরা যে ফিলিস্তিনি মানুষের, নির্যাতিত মানুষের প্রতি যে আমাদের সহমর্মিতা, সেই জিনিসগুলি বরাবরই জানিয়েছি, সেটা ধারাবাহিকতা অক্ষুণ্ণ রয়েছে। এবং আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ে সারা বিশ্বের প্রায় যে 3/4 রাষ্ট্রের সাথে আমরা ফিলিস্তিনিদের এই মানবিক বিপর্যয়ের প্রতি আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি যে তাদের স্বাধীন একটি রাষ্ট্র হওয়া উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন, বিশ্ব বাণিজ্যে সংরক্ষণবাদের কথা তিনি বলেছেন। বিশ্ব বাণিজ্য সংস্থানকে ব্যবহার করে বড় বড় রাষ্ট্রগুলো বাণিজ্যকে কিভাবে নিজেদের পক্ষ নেওয়ার চেষ্টা করেছেন, যদিও তিনি এখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে উল্লেখ করেননি, বাট সেইখানে সেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্ব বাণিজ্যকে ব্যবহার করে উন্নত রাষ্ট্রগুলো, উন্নয়নশীল রাষ্ট্রগুলোর অধিকারকে খর্ব করার চেষ্টা করছে। এবং সেখানে এক ধরনের যে ইকুয়াল ফুটিং, যেটাকে আমরা বলি সমান অংশগ্রহণ, আমি আমার যে ভালো মানের পণ্য নিয়ে সেইটি পাচ্ছি না বলে কিন্তু অনেক সময় উন্নত রাষ্ট্রগুলি বাণিজ্যের দোহাই দিয়ে, বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়ে উন্নয়নশীল রাষ্ট্রগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সেই জায়গাটায় তিনি উন্নয়নশীল দেশের পক্ষ থেকে একটি কনসার্ন রেজ করার চেষ্টা করেছেন। আর আমাদের দেশে যে রোহিঙ্গা সংকটটি নিয়ে বরাবর আলোচনা হয়ে আসছে, 7 বছর 8 বছর সময় ধরে রোহিঙ্গা সংকটের সমাধান হচ্ছে না, তিনি আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা এই দিক দিয়ে উল্লেখ করেছেন যে মিয়ানমারেও একটি জাতিগোষ্ঠীকে যেভাবে নির্যাতন করা হচ্ছে এবং সেই জাতিগোষ্ঠী নিজেদের জীবনের ভয়ে বাংলাদেশে পালিয়ে আসছে, তার প্রেক্ষাপটে বাংলাদেশ যেভাবে তাদেরকে মানবিক আশ্রয় দিয়েছে, তার বক্তব্যে তিনি যেটি বলার চেষ্টা করেছেন, এই ধরনের আপনার মানবিক কাছে জানতে চাচ্ছি যে রোহিঙ্গাদের এই যে সংকট, এটা কিন্তু একটি বড় সমস্যা আমাদের দেশে। এর আগেও কিন্তু এ বিষয়ে কথা বলা হয়েছে জাতিসংঘে। এবার কি আপনার কাছে কি মনে হচ্ছে যে এবার অধিবেশন থেকে কোনো ধরনের পদক্ষেপ কি আসতে পারে? এর আগেও কথা বলা হয়েছে, গত কয়েক বছর ধরে ভীষণ রকম ভাবে কথা বলা হচ্ছে, বিশেষ করে গত বছর, তার আগের বছর সহ আমরা দেখেছি রোহিঙ্গা বিষয় নিয়ে জাতিসংঘে কিন্তু আলাদা আলোচনারও ব্যবস্থা করা হয়েছিল। এবার আমি কিছুটা হতাশ অন্যান্য বছরের তুলনায়, কেননা এবার আমি যেটি দেখছি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে যে ধরনের ব্যস্ততা বা যে বিষয়গুলো প্রায়োরিটি পেয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রায়োরিটাইজ ইস্যু হচ্ছে গাজা এবং ইউক্রেন যুদ্ধ। এর মধ্য দিয়ে কিন্তু রোহিঙ্গা ইস্যুটিকে আমরা খুব বেশি হাইলাইটেড কোনো ইস্যু হিসেবে এবার দেখতে পাচ্ছি না। যার কারণে যেটি বলা হচ্ছে জাতিসংঘ অধিবেশনের মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান, এটিকে তো আসলে আশা করা যায় না। কিন্তু আমরা যেটি সবসময় আশা করি, জাতিসংঘ অধিবেশনে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে, আলোচিত হচ্ছে। কিন্তু এইবার আমার কাছে আমি কিছুটা হতাশ, যেটি বলছি যে রোহিঙ্গা ইস্যুটি যতটুকু ভাবে আমাদের দিকে প্রত্যাশিত ছিল আন্তর্জাতিক অঙ্গনে, জাতিসংঘ সাধারণ পরিষদের ইস্যুকে
অধিবেশনকে কেন্দ্র করে আলোচিত হবে, সেরকম হাইলাইটেড বা সেরকম ফোকাস হচ্ছে না। সেই জায়গাটাতে আরেকটু ফোকাস হওয়া দরকার, এবং আমাদের বাংলাদেশের দিক থেকেও আমার যেটি মনে হয়, রোহিঙ্গা বিষয়কে কেন্দ্র করে আমাদের কূটনীতিক তৎপরতা আরো বেশি সক্ষম রাখা দরকার, আরো বেশি সফল করা দরকার, আরো বেশি জোরালো করা দরকার, যার মধ্য দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা, যিনি জাতিসংঘের মহাসচিবকে সামনে নিয়ে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে গত কিছুদিন আগে গিয়ে বলেছিলেন যে আগামী আহ, ঈদ উল আজহা আপনারা মিয়ানমারের মাটিতে বসে উদযাপন করবেন। সেই বিষয়টিকে আমাদের যদি মনে করি, সেটিকে একটা টার্গেট রেখে বাংলাদেশ সরকার এগোতে চাইছে, কতটুকু এগুলো এই রোড ম্যাপ থেকে ঠিক করা দরকার, যাতে করে সরকার সত্যিকার অর্থে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিকভাবে একটু প্রেশার করতে পারে। মিয়ানমারকে প্রেশার করার জন্য আমাদের চীনকে, ভারতকে আমাদের সাথে রাখতে হবে। চীন এবং ভারতের সাথে আমাদের খুব ক্লোজ একটা ডিপ্লোমেসি, বিশেষ করে রোহিঙ্গাকে ফোকাস করে সেটিকে রাখতে হবে। জাতিসংঘ সহ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এখানে ইউরোপীয় দেশগুলো সহ আমি মনে করি যে রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভেতরেও যেন এক ধরনের অ্যাডভোকেসি তৎপরতা চালানো যায়, যে রোহিঙ্গারা যেন আসলে নিজেরা সেখানে ফিরে যেতে চায়। এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় যে একটি প্যাকেজের আওতায় এনে এই সংকটটিকে সমাধান করা, সরকারের দিক থেকে জোরালো একটি ভূমিকা রাখা খুবই দরকার। কেননা এই যে বার্ডেন, একদিকে আমরা বইতে পারছি না, আবার ওইদিকে যে মানবিক বিপর্যয়, সেই মানবিক বিপর্যয়ের সম্মুখীন যে মানুষ হয়ে যে মানুষগুলো এখানে এসছে, তাদের একটা পিসফুল সেটেলমেন্ট, সেটিও কিন্তু বাংলাদেশ শুধু বাংলাদেশের একার দায়িত্ব না, একক দায়িত্ব না, এটি একটি আন্তর্জাতিক দায়িত্ব। এই বিষয়গুলো বারবার করে আমাদের বুঝিয়ে রাখা দরকার। কেন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান যে ল আছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল আছে এবং রিফিউজি ল আছে, এই সমস্ত বিষয়গুলোকে, আইনি বিষয়গুলোকে আমাদের নিজেদের এইসব বিষয়ে আরো কনভার্সেন করতে হবে। আমাদের স্মৃতির ভিতরে এগুলোকে অন্তর্ভুক্ত করে কিভাবে আমরা এই সংকট সমাধানে আরো কার্যকর ভূমিকা পালন করতে পারি আন্তর্জাতিক পরিমণ্ডলে, সেই জায়গাটা, সেই পদচারণাটি আমাদের আরো সরব রাখা দরকার, আরো শক্ত রাখা দরকার। জি, ডক্টর ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।